স্টোরি ব্লসমস, এখানে গল্প জড়িয়ে ফেলে মায়ায়। কি চমৎকার তার চোখ, নাক, ঠোঁট, হাসি! ইস, এই পুতুলটা কবে তার হবে, জাপটে ধরে বুকের সঙ্গে মিশিয়ে রাখতে পারবে। নিজের মনের ভাবনা দেখে সে এবার নিজেই হেসে ফেলল। তারপর মিটি মিটি হাসতে হাসতে ছবির মেয়েটাকে উদ্দেশ্য করে বিড়বিড় করলো। এই যে মিষ্টি মুখের মিষ্টি মেয়ে, একটু ভালোবাসতে এত বাধা কিসের শুনি? এই দূরত্বর যে ভালো লাগে না, কাছে এসো, আমার হও। আমার অবুঝ মন পুড়িয়ে আর পাষাণ হয়েও না গো। শাওন জানে এই মেসেজের রিপ্লাই আসবে না, তাই ফোনটা পকেট পুরে উঠে দাঁড়ালো। পার্টি অফিস প্রায় সারা রাত খোলা থাকে। পোলাপান মিটিং করে, আলাপ আলোচনায় বসে, কখনো আমোদ ফুর্তিতে মাতে। শাওন ছোলার খোসা ছড়িয়ে মুখ পুরে বাইক নিয়ে বেরিয়ে গেল। এরপর ফোনে নোটিফিকেশন না এলেও বুঝে গেল কার মেসেজ হতে পারে। সে চৌধুরী নিবাসের কাছাকাছি মোড়ে এসে দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে বাইকটা তার সামনে দাঁড় করালে কালো পোশাকে সর্বাঙ্গ আবৃত মানুষটা বাইকের পেছনে উঠে বসলো। শাওনও বিনা বাক্যে বাইক ছোটালো ক্লাবের দিকে। পেছনে বসা মানুষটা চুপচাপ দেখে শাওন লুকিং গ্লাসে একবার তাকিয়ে চমৎকার করে ডাকলো, শো কোয়ার্টার টেক্সট। পেয়েও সে কিছুই মনে করে না, ঝটপট উঠে রিক্সা ডেকে উঠে বসে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য সে রিক্সায় বসে সে শাওনের ফোনে কল করে জানতে চায় সে এখন কোথায়। শাওন সেদিন একটা মিছিলে ছিল, তার ফিরতে দেরি হবে কারণ মিছিল শেষে পার্টি অফিসে যাবে। এ কথা শুনে স্বর্ণ শাওনের বারণ অমান্য করে পার্টি অফিসে যায়। শাওনের বরাদ্দকৃত রুমে অপেক্ষা করে। সে শাওনের বোন জেনে কেউ কিছু বলার সাহসও করে না, বরং চা কফির সঙ্গে নাস্তা এনে রেখে যায়। তার পার্টি অফিসে আসার কথা কনক শাওনকে জানায়। এ কথা শুনে শাওনও ছুটে আসছে তাৎক্ষণিক। এসেই রাগে থরথর করে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করে, একা এখানে কেন? পায়ের নলা কাটতে হবে? স্বর্ণ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে শাওনের চোখের দিকে। চোখ মুখ লাল হয়ে আছে অস্বাভাবিকভাবে। ওর চোখ মুখের অবস্থা দেখে শাওন ভ্রুকুটি করে তাকিয়েই রইল। সাংঘাতিক কিছু ঘটেছে আন্দাজ করে নিল, নয়তো কড়া বারণ থাকা সত্ত্বেও এখানে আসার ভুল স্বর্ণ করবে না। একথা ভেবে সে নিজেকে শান্ত করলো। স্বর্ণের মুখোমুখি চেয়ারে বসলো, ঝকঝকে গ্লাসে ঢেকে রাখা পানি এগিয়ে দিয়ে বলল, কেউ কিছু বলেছে? আমি তোমার বেড গরম করি, তোমার সঙ্গে শুই, বীর্য ছাড়ার কি দাও আমাকে? এর জবাব আগে দাও আমাকে। ক্ষিপ্ত স্বরে বলা এই কথা শুনে শাওনের কপাল কুঁচকে গেল। সে একবার দরজার দিকে তাকিয়ে পুনরায় স্বর্ণের দিকে দৃষ্টিপাত করলো। এ কেমন কথা? স্বর্ণ শীতল ছোট চাচার মেয়ে হলেও শখকে যতটুকু ভালোবাসে তাদেরকেও তো কতটুকু ভালোবাসে। নিজের আপন বোন বলে সে কখনো শখকে আলাদা কিছু দেয়নি, আলাদা করে শাসনও করেনি। যখন যা দিয়েছে তিন বোনকে একসঙ্গে, যে যা চেয়েছে সময় করে এনে দিয়েছে। অথচ স্বর্ণের মুখে এই কথা শুনে রাগের পারদ বাড়ল। উঠে গিয়ে স্বর্ণের গাল চেপে ধরে আগুন ঝরা কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, কে কি বলেছে? বাড়তি চোপ দেখাবি না একদম, মূল পয়েন্টে আয়। কে বলেছে এসব? কে বলেছে তাদের চিনি না আমি? তবে কেন বলেছে এর কৈফিয়ত তোমাকে দিতে হবে, নয়তো বাবাকে অন্য বাসা নেওয়ার কথা বলতে বাধ্য হব। এবার বাড়াবাড়ি করছিস স্বর্ণ, এখন বাড়ি যা, আমি দেখছি। অকারণে কেন আমাকে সব বলা হলো? তোমার কারণে কেন এসব শুনবো আমি? তোমার কাজের দায় নেব না আমি। ঠিক 24 ঘন্টার মধ্যে তাদের শিক্ষা দেবে, নয়তো আমি বড় বাবাকে জানাতে বাধ্য হব। বাড়ির মেয়েদের রাস্তায় এভাবে অপদস্থ করার কথা শুনে শারাফা চৌধুরী বসে আঙুল চুষবে না নিশ্চয়ই? আশ্চর্য তো, আমি এসব বলতে বলেছি নাকি? স্বয়ং নিজে এসে এসে বলেছি তোকে। হুদায় চোটপাট দেখাচ্ছিস কাকে, হ্যাঁ? এমন কাজ করো কেন? কাজে রেশ ধরে বাড়ির মেয়েরা পথে ঘাটে অপদস্থ হতে হয়। সে কৈফিয়ত তোকে দিতে হবে? প্রয়োজনে তাই দিতে হবে। শাওন এই কথার জবাব না দিয়ে চোয়াল শক্ত করে শুধু তাকিয়েছিল। স্বর্ণ রাগটুকু উগরে দিয়ে বাড়ি ফিরে রুমের দরজা বন্ধ করে বসেছিল। পরে শাওন খোঁজ খবর নিয়ে সেই ছেলেগুলো কি করেছে একমাত্র সেই জানে। তারপর থেকে শাওনের সঙ্গে কথা বলতো না, পাশে বসতো না, কিছু দিলে নিত না, এমনকি ঈদের সালামি দিলেও ছুঁয়েও দেখতো না।
অনেকে খেয়াল করেছিল তাদের দুজনের জিজ্ঞাসা করলেও জবাব পাওয়া যায়নি কারো থেকে। সামান্য একটা ঘটনার সম্পর্কের অবনতি হচ্ছে দেখে একদিন সায়নী তাকে ডেকে পাঠায়, সরি বলে। জবাবে স্বর্ণ অকপটে বলে বসে, আমাকে তোমার সঙ্গে নাও। তার কথা শুনে সায়ন হেসে ফেলল। হাসতে হাসতে তার ভেজা চুলে ব্যাক ব্রাশ করতে করতে হেয়ালি সুরে বলল, সঙ্গে নেব মানে? রাজনীতিতে নাম লেখানোর কথা বলছিস নাকি? হুম। না নিলে? পরিবার আলাদা হওয়ার চমৎকার দৃশ্য দেখতে নিজেকে প্রস্তুত করো। থ্রেট দিচ্ছিস? ধরে নাও তাই। যে নোংরা ঘৃণা করিস সে নোংরা গায়ে মাখতে উঠে পড়ে লাগলি কেন হঠাৎ? কি উদ্দেশ্য তোর? কি ঘোট পাকাচ্ছিস তুই? রাজি তুমি? চৌধুরী নিবাসের মেয়ে রাজনীতি করবে স্বপ্নও ভাবতে পারিনি আমি। বাবা জানলে কি হবে বুঝতে পারছিস? স্বর্ণ জবাব দেয়নি। আবার নিজের জেদ থেকে তাকে টলানো যায়নি। এক প্রকার বাধ্য হয়েছিল শাওন স্বর্ণের জেদের কাছে হার মানতে, এবং সেও শর্ত জুড়ে দিয়ে বলেছিল, কাজের স্বার্থে যা করো করবি, তবে আড়ালে থেকে। যত যাই হোক, সর্বসম্মুখে কখনো তোর নিজ পুরুষের সামনে আনতে পারবি না। স্বর্ণ রাজি হয়েছিল। এরপর থেকে সুযোগ বুঝে স্বর্ণের সঙ্গে রাজনীতির আলাপ করত। ল্যাপটপে ছবি দেখিয়ে চিনাতো কে কার বিপক্ষ দল, কে কেমন, কে কোন কাজের সঙ্গে জড়িত। মাঝে মাঝে হোমওয়ার্কের মতো টাস্ক পূরণ করতে হতো, আর বেশিরভাগ টাস্ক হতো কারোর সম্পর্কে তথ্য কালেক্ট করা। মোট কথা, শাওনও বুঝতো না তাকে দিয়ে কি কাজ করাবে, কি কাজ করলে সবার চোখের আড়ালে থাকবে স্বর্ণ। পরে অনেক ভেবে প্রফেশনালভাবে হ্যাকিং শেখায়। মাসের পর মাস মন দিয়ে হ্যাকিং শিখে সে বর্তমানে সে তুখোর হ্যাকার। ওর কাজ শাওনের চিহ্নিত করা আইডি কিংবা ফোন হ্যাক করে সেই ব্যক্তির দুর্বলতা খুঁজে বের করা, এরপর একটি ফাইল তৈরি করে সেসব শাওনের হাতে তুলে দেওয়া। আর শাওন তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে সেগুলোকে কাজে লাগিয়ে রাজনীতির ফিল্ডে একাই নিজের জায়গা তৈরি করেছে। কারণ রাজনীতি করতে গেলে সর্বপ্রথম নিজের পায়ের তলার মাটি শক্ত করা জরুরি, নয়তো ফিল্ডে টিকে থাকা মুশকিল। আর এভাবেই দিন যাচ্ছে, সময় কাটছে, ধীরে ধীরে ক্ষমতাও হাতে এসেছে। তবে এসব করতে করতে তারা কেউ টের পায়নি তাদের সম্পর্কের বদল ঘটেছে। অজান্তে মন দেওয়া নেওয়া হয়েছে, ভালোবাসা নামক জালে ফেসে গেছে, মোহ কেটে মায়াতে জড়িয়েছে। এসব যখন টের পেয়েছে, কেউ আর লুকানোর চেষ্টা করেনি, বরং অকপটে স্বীকার করেছে, গ্রহণ করেছে একে অপরের ভালোবাসাকে। বাড়ির সকলের সামনে থেকে চালাচ্ছে লুকোচুরি প্রেম। প্রেমের সঙ্গে রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াচ্ছে, একজন সশরীরে উপস্থিত হয়ে আর একজন আড়াল থেকে শক্তি হয়ে। বাইকে বসা অবস্থায় শুদ্ধ এখনো শীতলকে ধরে আছে। তার চোখে মুখে একরাশ বিরক্তি ঝরে পড়ছে। শীতলের চোখ বন্ধ, ধীরে ধীরে নিঃশ্বাস পড়ছে। এতক্ষণ ধরে থাকতে থাকতে হাতও ব্যথা হয়ে গেছে। এইদিকে শীতলকে ধরে গেলে বাইক পড়ে যাবে, এই বাইক সামলাতে গেলে ওর হাত ফসকে শীতল পড়ে যাবে, এ কোন বিপদ। কিন্তু এভাবে কতক্ষণ থাকা যায়। সে আর একবার শীতলের গাল চাপটে ডাকলো, সাড়া নেই, নড়চড় নেই। তাই সে আশেপাশে তাকাতে তাকাতে বলল, বাড়ির কেউ একসঙ্গে বের হতে দেখেনি, দারোয়ানটাকে না হয় টাকা দিয়ে ক্যাচ আপ করা যাবে। এক কাজ করি, আপদটাকে এখানেই ফেলে যাই, শিয়ালে এসে মাংস খেয়ে ফেললে আর গোট লুকানো ব্যাপার না। এই কথা বলে তাকে ছাড়তে গেলে শীতল খপ করে শুদ্ধর দুহাত আঁকড়ে ধরল। ভয়ার্ত চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে তাকে ছাড়তে বারণ করলো। তারপর হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, কি করেছি আমি? সব সময় আমার সঙ্গে এমন করেন কেন? তুই না অজ্ঞান ছিলি? না, আপনি শুধু শুধু ভয় দেখাচ্ছিলেন, তাই অজ্ঞান হবার ভান ধরেছিলাম। এই কথা শুনে শুদ্ধ দাঁত দিয়ে তার নিচের ঠোঁট কামড়ে এক ভ্রু উঁচু করে তাকিয়ে রইল। সে আগেই বুঝে গেছিল শীতল অভিনয় করছে, কারণ আর যাই হোক অবচেতন মানুষের চোখের দু পাতা তিত্তির করে কাঁপে না। সত্যি সত্যি ফেলে দিচ্ছে কিনা দেখার জন্য মিটমিট করে চোখ খুলে না। সে এই নিয়ে কথা না বাড়িয়ে শীতলকে ইশারা করে বাইক থেকে নামতে বলল। শীতল আশপাশ তাকিয়ে নামলো। শুদ্ধ বাইক স্ট্যান্ড করে পকেটে হাত গুজে সামনের দিকে হাঁটা ধরল। তাকে হাঁটতে দেখে শীতলও তার সঙ্গে প্রায় পায়ে পা মিলিয়ে মিনমিন করে বলল, বাড়ি যাব না? যা, আমি কি ধরে রেখেছি? একা একা কিভাবে যাব? বাতাসে উড়ে উড়ে যা, নয়তো আত্মার পিঠে ভর করে যা। কথায় কথায় এমন খ্যাচ খ্যাচ করলে সঙ্গে নিলেন কেন? আমি নেইনি, তুই স্বেচ্ছায় সঙ্গে এনেছিস। এসেছি এসেছি তাই বলে এইভাবে কথা বলতে হবে? হবে, কেন হবে? নয়তো বিশুদ্ধ পুরুষের জাত যাবে।
শীতল মুখ লটকে শুদ্ধর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। চাঁদের আলোয় রাস্তা দেখা যাচ্ছে। রাত কটা বাজে কে জানে। শুদ্ধ হাঁটছে তো হাঁটছে। বের হয়েছিল বাইকে করে ঘুরবে বলে, অথচ এই বর্বর লোক তখন থেকে হাঁটাচ্ছে তো হাঁটাচ্ছেই। সেবার আর না পেরে পাশাপাশি চলতে চলতে পুনরায় মুখ খুলল। ওদিকে কোথায় যাচ্ছেন? সব তো অন্ধকার। এত সুন্দর অভিনয় করলে গিফট না দিলে চলে? তোর গিফটটা তোকে বুঝিয়ে দিতে ওদিকে যাচ্ছি। গিফট? সত্যি আমি সুন্দর অভিনয় করেছি? হুম। কি গিফট দেবেন শুদ্ধ ভাই? বলুন না, প্লিজ বলুন বলুন। সামনে একটা পুকুর আছে, ভাবছি সেখানে তোকে নিয়ে গিয়ে চুবাবো। ছোট গিফট বলে মন খারাপ করিস না। এখন পুকুরে চুবাই, কাল না হয় নদীতে চুবিয়ে আনবো। শীতল থেমে গেল। ওর নিজের পায়ে জুতো খুলে নিজের গালে মারতে ইচ্ছে করছে। সে কেন ভুলে যায় এই লোক আস্ত একটা বদমাস। বোম মারলেও তার মুখ দিয়ে সুন্দর কথা বের হয় না, হবেও না। কোনো মতে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলে কোনোদিন এই লোকের সঙ্গে বের হবে না। এই বিশুদ্ধ পুরুষ তাকে নিয়ে বেড়ানোর জন্য কেঁদে মরে গেলেও যাবে না। না না, আসার সময় ভেবেছিল যা কিছু ঘটুক বড় আব্বুকে কিছু বলবে না, কিন্তু না, সে বাড়ি গিয়ে বড় আব্বুকে ফোন করবে, পাই টু পাই সব বলবে, সব। ছেলের এই কাণ্ডে যদি বড় আব্বু বিচার না করে তবে সেই বাড়ি ছেড়ে চলে যাবে। তাকে চুপচাপ দেখে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো, তারপর ফিচেল হেসে বলল, বড় আব্বুকে কথা লাগানোর পায়তারা জুড়েছিস তাই না? তা তোর বড় আব্বুকে ভয় পাই নাকি আমি? শীতল বিস্ফোরিত দৃষ্টিতে দেখল সামনে দাঁড়ানো মানুষটাকে। এ লোক তার মনের কথা বুঝলো কিভাবে? তার মানে আশা ভরসা নেই, সত্যি সত্যি এখন পুকুরে চুবাবে। তাই সে ধপ করে বসে পড়ল। তাকে বসতে দেখে শুদ্ধ হাঁটা থামিয়ে কপাল কুঁচকে বলল, বসলি কেন? দেরি হয়ে যাবে তো, চল ওঠ। লাগবে না গিফট, বাড়ি যাব। তা বললে হয় নাকি? হয় গিফট নিবি নতুবা শর্ত মানবি, বল কোনটা করবি? কি শর্ত শুনি? শুদ্ধ তার পাশে বসলো। পকেট থেকে দেশলাই আর সিগারেট বের করে জ্বালিয়ে দুটো টান দিল। তারপর শীতলের দিকে সিগারেটটা বাড়িয়ে দিয়ে বলল, নে সুখ টান দে। শীতলের অবাক হওয়ার রাতেই বিশুদ্ধ পুরুষ তাকে অবাক করতে করতে মারবে বোধ হয়। সে খাবে সিগারেট? এই লোকটা কি পাগল হয়ে গেছে? তাকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মনে করিয়ে দিল সিগারেট খেতে হবে, নয়তো পুকুরে চুবাবে। শীতল কিছু একটা ভেবে সিগারেট হাতে নিয়ে ছুঁড়ে ফেলার আগে শুদ্ধ হাতটা চেপে ধরল। তারপর তাকে চেপে ধরে সিগারেট খাওয়াতে গেলে শীতল ভ্যাঁ ভ্যাঁ করে কেটে দিল। তাকে কাঁদতে দেখে শুদ্ধ ওকে ছেড়ে দিয়ে বলল, খেতে হবে না সিগারেটে, শুধু ঠোঁট ছোঁয়াবি, নে ছোঁয়া। না। কি কি বললি আবার বল? শুদ্ধর মার কাট মুখভঙ্গি দেখে শীতল ফোপাতে ফোপাতে হাতে সিগারেট ধরল। তারপর জ্বলন্ত সিগারেটে ঠোঁটের কাছে আনতেই ফোনের ফ্ল্যাশ জ্বলে উঠল। সেই সঙ্গে শুদ্ধর বলা একটি কথা। হেই লেডি, স্মাইল প্লিজ। হঠাৎ ফোনের ফ্ল্যাশ জ্বলে ওঠায় শীতল দৃষ্টি তুলতেই শুদ্ধ সেই অবস্থায় ফটাফট করে কয়েকটা ছবি তুলে নিল। তারপর ছবিগুলোকে তাকে দেখিয়ে বলল, এবার তোর কাজ হলো বাবা মাকে আমার জন্য পাত্রী দেখতে বলবি। জোর করে আমাকে যাতে বিয়ে দিয়ে দেয় এটা বোঝাবি। ওনারা আমাকে জিজ্ঞাসা করলে আমি সবার সামনে না না করব, রাগ দেখাবো, চিৎকার টিৎকার করে পরিস্থিতি ঘোলাটে করে দেবো। তবুও তুই কাজ থামাবি না, যেভাবে হোক সবাইকে রাজি করাবি। মনে থাকবে? যা বললাম পাই টু পাই করবি। যদি না করিস ছবিগুলোর 3 চৌধুরী কর্তার ফোনে চলে যাবে। শুদ্ধর করা কাজ ও কথা শুনে শীতল আহাম্মক হয়ে তাকিয়ে আছে। সে আপাতত হতবাক, হতভম্ব। খুনসুটি ঝগড়া করতে করতে শাওন স্বর্ণ এসে পৌঁছেছে একটি পুরনো মন্দিরের সামনে। এই মন্দিরের আগে কালী পুজো হতো। মন্দিরে পুরোহিত রামকৃষ্ণচরণের কাটা মুন্ডু পাওয়ার পর থেকে পুজো অর্চনা বন্ধ থাকে। এরপর নানান কুসংস্কার ছড়াতে ছড়াতে ধীরে ধীরে মন্দিরটি একেবারেই বন্ধ হয়ে যায়। কালী মূর্তি সরিয়ে অন্যত্রে স্থানান্তর করা হয়। দিনে দিনে মন্দিরের পলেস্তার খসে পড়ে। অযত্ন অবহেলায় মন্দিরটি সৌন্দর্য হারায়, কদর হারায়। বর্তমানে দিনেও নাকি এখানে আসার সাহস করে না কেউ। এলে নাকি গা মাথা ভার হয়ে আসে, ভয়ে শরীর শিউরে ওঠে। তবে নিস্তব্ধ এরিয়া দেখে মাঝে মধ্যেই জুয়াখোরদের আনাগোনা দেখা যায়। দিনের বেলায় মন্দির থেকে দূরত্বে দল বেঁধে জুয়ার আসর বসায়, তারপর সন্ধ্যার আগে আগে ফিরে যায়। এমনই এক জায়গায় স্বর্ণ আর শাওন এসে দাঁড়িয়ে আছে। মশার কামড়ে হাত পা জ্বলতে শুরু করেছে। শাওন এতক্ষণ শান্তশিষ্ট থাকলেও এইবার ওর মুখ থেকে খারাপ কথা
ছুটতে শুরু করলো। এক পর্যায়ে রাগে গজগজ করে পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল করে বলল, এই আমার সবার বাল মস্করা মারো আমার লোকে। আমাকে তোমার সারা লাগে 5 মিনিটের মধ্যে আসবে, নয়তো আজ তোকে এমন ঠাপ দেবো বাপটাকেও সময় পাবে না শালা ভেড়াচোদা। ফোনের ওপাশে থাকা মানুষটা কি বলল শোনা গেল না। শোনার ধৈর্যও নেই শাওনের। সে নিজের কথাটা শেষ করে কল কেটে হাত পা ঝাড়ছে। এক দফা মশাকেও খারাপ কথা বলল। সে খারাপ কথা বলে দেখে স্বর্ণ বিরক্ত মুখে এদিক ওদিক তাকাচ্ছে। এই মানুষটা বাড়ি থাকাকালীন একরকম, বাড়ির বাইরে অন্যরকম। কতদিন বলেছে খারাপ কথা না বলতে, কিন্তু শুনলে তো। তাকে এভাবে তাকাতে দেখে শাওন আর একটু কাজ ঘেঁষে দাঁড়িয়ে বলল, ভয় লাগছে জান? তোমার মতো ভূত সঙ্গে থাকতে ভয় কিসের? তা ঠিক, তা ঠিক। কিছু খাবি? খেতে পেয়েছে? যদি বলি হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে কিছু এনে দিতে পারবে? পকেটে কাছে চলে আছে, খাবি? না। তাহলে আমাকে খা। স্বর্ণ মুখে বিরক্তির শব্দ করে প্রসঙ্গ পাল্টাতে বলল, সভ্য গালি দিতে খুব কষ্ট হয় তোমার? গালি ভদ্র সভ্য হয় নাকি? মাথার চাঁদি গরম না হলে সেটা গালি বলে গণ্য করা হয় না জান। চিন্তা করিস না, তোকেও শিখিয়ে দেব। একদিন দেখবি তুই আমার থেকেও বড় মাপের গালির মাস্টার হয়ে যাবে। তোমার গালি রেকর্ড করে বড় মাকে শোনাবো ভাবছি। এভাবে কট খাওয়াস না জান পাখি, আমার মা সহ্য করতে পারবে না। এ কথা শুনে স্বর্ণ ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হাসল। তাকে হাসতে দেখে শাওন শক্ত থাবায় 2 গাল চেপে ধরে ঠোঁটে শব্দ করে চুমু খেলো। এরপর 2 গালে। স্বর্ণ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে গাল ঠোঁট মুছে কিছু বলার আগে সেখানে গাড়ি আসার শব্দ পেল। শাওন স্বর্ণের হাত টেনে আড়ালে সরে উকি মেরে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি আটল। তার ধারণাই ঠিক, সিদ্দিকের চেলা কনক এসেছে। ইনসানের সঙ্গে কী ঘটবে সেটার প্রমাণ হাতাতে সশরীরে উপস্থিত হয়েছে। প্রমাণ কিছু পেলে সিদ্দিককে দেখিয়ে তাকে দল থেকে বাদ দেওয়ার চমৎকার ফন্দি। কিন্তু এত কাঁচা কাজ করার মানুষ সে নয়। কনককে একটু খেলানো যাক, এ কথা ভেবে সে স্বর্ণের দিকে তাকিয়ে বলল, জান, শালাকে কিছু দিয়ে আয় তো। কি দেব? চুমুটুমু কিছু? একদম জানে মেরে দেব আমার ভাগের চিহ্ন শূন্যকে দিলে। এক কাজ করে ওর ভবিষ্যতের উপর ঠাডা ফেলে আসে, যাতে সমুদ্রের পো বিয়ে পেরেতে বসেও নিচে পুরুষত্ব নিয়ে ভয় থাকে। যাবে যাও, বলার কি আছে। তবে তাড়াতাড়ি এটাকে বিদায় করো, আরেক পাখি যে কোনো সময় চলে আসতে পারে। তুই এখানে থাক, আমি যাবো আর আসবো। সাবধানে, ভুলেও বুঝতে যেন না পারে এটা তুমি। স্মরণে রেখো, আসল কাজ এখনো বাকি। স্বর্ণের কথা শুনে শাওন সম্মতিসূচক মাথা নাড়িয়ে এক দৌড়ে কনকের গাড়ির কাছে গেল। কনক আশপাশ উকি মেরে কারো উপস্থিতি বোঝার চেষ্টা করছে। বোকা কনক শাওনের সুবিধা করতে গাড়ির লাইটটা অফ করেই গাড়ি থেকে নেমেছে। এই সুযোগেই শাওন কনকের মাথায় ওড়না পেঁচিয়ে একের পর এক লাথি বসালো প্যান্টের চেন বরাবর। আচমকা আক্রমণে কনক কিছু বুঝে উঠতে পারল না আর নিজেকে সেভ করার সুযোগ পেল না। একের পর এক লাথিতে প্রচণ্ড ব্যথায় গোঙাতেই আর একটা গাড়ির শব্দে শাওন ছুটে পালালো। ওটা শাওনের গাড়ি ভেবে কনকও দেরি করল না। কোনো মতে মুখ থেকে ওনা সরিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। যান নিয়ে বেঁচে ফিরলে পরের ব্যথাস্থানে হাত বুলানো শোক প্রকাশ করা যাবে। এদিকে শাওন কনককে ইচ্ছে মতো পিটিয়ে স্বর্ণের কাছে গিয়ে হাতের ইশারায় বোঝালো আসল পাখিও এসে গেছে। এতক্ষণ ওই গাড়িটা এসে থেমেছে তাদের থেকে একটু দূরে। জুলিয়া নামের মেয়েটি ড্রাইভিং সিটে বসে ইনসানকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। প্ল্যান করে জুলিয়া তাকে নামিয়ে দিয়েছে। কেনই বা এখানে নামিয়েছে? এবার তোর কাজ হলো বাবা মাকে আমার জন্য পাত্রী দেখতে বলবি, জোর করে আমায় যাতে বিয়ে দেয় এটাই বোঝাবি। ওনারা আমাকে জিজ্ঞাসা করলে আমি সবার সামনে না না করবো, রাগ দেখাবো, চিৎকার টিৎকার করে পরিস্থিতি ঘোলাটে করে দেবো। তবুও তুই কাজ থামাবি না, যেভাবেই হোক সবাইকে রাজি করাবি, মনে থাকবে? যা বললাম পাই টু পাই করবি। যদি না করিস ছবিগুলো 3 চৌধুরী কর্তার ফোনে চলে যাবে। শুদ্ধর কথা ও কাজে শীতল আহাম্মক হয়ে তাকিয়ে আছে। সে আপাতত হতবাক, হতভম্ব। জবাবে কিছু বলার মতো শব্দ তার শব্দ ভাণ্ডারে নেই। সে বিয়ের জন্য পাগল, অথচ এতদিন এমন ভাব করত যে বিয়ে বিদ্বেষী। না, যে করেই হোক আগে বাড়ি পৌঁছাতে হবে। এখন কিছু বললে সত্যিই যদি জোর করে সিগারেট খাইয়ে দেয়,
নতুবা পুকুরে চুবায়। কোনো মতে ঘাড় তেরাটার সঙ্গে তাল মেলানো যাক, পরেরটা পরের বার ভাবা যাবে। মনে একথা ভেবে শীতল শুদ্ধকে রাগালো না, বরং তালে তাল মিলিয়ে দাঁত বের করে হাসল। বোকা বোকা হাসি আর কি, এছাড়া বাঁচার জন্য কোনো উপায়ও নেই। তারপর শুদ্ধর থেকে দৃষ্টি সরিয়ে আকাশের চাঁদের দিকে কিছুক্ষণ তাকিয়ে ভাবল, শুদ্ধ ভাই হয়তো কাউকে পছন্দ করে, বিয়ে করতে চায়, লজ্জায় বিয়ের কথা কাউকে বলতে পারছে না, তাই হয়তো বোঝানোর দায়িত্ব তাকে দিচ্ছে। কিন্তু বিশুদ্ধ পুরুষের লজ্জা আছে, এ কথা ভাবতেও তার লজ্জা লাগছে। যে কারণে অকারণে অন্যের লজ্জার পিণ্ডি চটকায়, তার আবার লজ্জা। তাছাড়া সায়ন ভাই শুদ্ধ ভাইয়েরও বড়, বাড়ির বড় সন্তান হিসেবে শাওন ভাইয়ের বিয়ে না হলে শুদ্ধ ভাইয়ের পথ ক্লিয়ার না। আবার শাওন ভাই কোনো কারণে বিয়ে করতে রাজি না, অর্থাৎ অপেক্ষা আর অপেক্ষা। হলেও হতে পারে ভাবি হয়তো শুদ্ধ ভাইকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, বিয়ে না করলে হাত কেটে ফালা ফালা করার হুমকি দিচ্ছে। এই জন্য হয়তো বিশুদ্ধ পুরুষ হঠাৎ বিয়ের জন্য এত উতলা হয়ে উঠেছে। তবে ভালোই হবে, বাড়িতে একটা বিয়ের আয়োজন হলে অনেক দিনই হলো বিয়ে বাড়ির রোস্ট, রেজালা, বুরহানি খাওয়া হয়নি। তবে শুদ্ধ কিংবা শাওন যারই বিয়ে হোক, ওরা 3 বোন সেম ডিজাইনের লেহেঙ্গা কিনবে, সাজগোজ করবে চোখ ধাঁধানোর মতো করে। মনে মনে এমন কথা ভাবতে ভাবতে তার মন খারাপ দূর হয়ে গেল। ভাবলো শুদ্ধকে বিয়ে দেওয়ার ব্যাপারে বাড়ির সবাইকে খুব করে বোঝানোর চেষ্টা করবে। সে যতই হোক চাচাতো ভাই, ভাই তো। ছোট বোন হিসেবে ভাইয়ের সব কষ্ট দূর করার দায়িত্ব আছে না, সে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে সে। শুদ্ধ ভাইয়ের কষ্ট বুঝে সরল মনা শীতল কিছুক্ষণ আগে ঘটনা মাফ করে দিল। তারপর নরম দুর্বাঘাস টেনে তুলতে তুলতে বলল, ভাবির ছবি দেখি। কোন ভাবি? আপনার বউ আমার ভাবি হচ্ছে না, সেই ভাবির ছবি দেখান। তোর ভাবির ছবি আমার কাছে থাকবে কেন? ওমা, নিজের বউয়ের ছবি নিজের কাছে রাখবেন না? না, রাখবো না। কেন রাখবেন না? আমার ইচ্ছে। ছবি রাখবেন না, তাকে দেখাবেনও না, তাহলে তাকে বিয়ের জন্য মরে যাচ্ছেন কেন? বিয়ের জন্য মরে যাচ্ছি তোকে কখন বললাম? বলতে হবে কেন? আপনার অবস্থা দেখে যা বোঝার বুঝে গেছি। আমার শারীরিক সমস্যা আছে, অথচ আমি জানি না, তুই জানিস। আমি বিয়ের জন্য মরে যাচ্ছি, অথচ আমি মরার ফল পাচ্ছি না, এটাও তুই নাকি পাচ্ছিস। কাহিনী কি? ঝেড়ে গাছ দেখি তা কাজিন উপন্যাস পড়ে তুইও সেই কাহিনী রচনা করতে চাচ্ছিস নাকি? শুদ্ধর কথা শুনে রাগে দুঃখে শীতলের ইচ্ছে করলো হেলমেটটা দিয়ে মাথা ফাটিয়ে দিতে। মাথা ফাটানোর পর কলার ঝাঁকিয়ে হিসিয়ে বলতে, আপনার মতো ঘাড় তেরা অসভ্য আর অভদ্র পুরুষকে নিয়ে না কখনো কোনো কাহিনী রচিত করব না আমি। যদি করিও তাহলে আমি খ্যাপাশালের বউ। এ কথা মনে মনে বললেও শুদ্ধ আন্দাজে ঢিল ছুঁড়ে গমগমে সুরে জবাব দিল, কান খুলে শুনে রাখ, বিয়ের অভাবে যদি কঙ্কাল সাড়ো হয়ে যাই তবুও তোকে বউ বানাবো না। যে মেয়ে আমার করে হিসু করে দেয়, আর যাই হোক সেই মেয়েকে আবার বউ বানানোর কথা ভাবতেও পারি না আমি। এক খোঁটা আর কতদিন দিবেন? মরার আগ পর্যন্ত। তা মরবেন কবে? প্লিজ তাড়াতাড়ি মরে যান, আমি আপনার অত্যাচার থেকে নিস্তার পাই। একা মরতে ভালো লাগছে না, চল দুজনে একসাথে মরি। শীতল অগ্নি দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকিয়ে আছে। শুধু পারছে না শুদ্ধকে দাঁতের তলায় পিষতে। তাকে এভাবে তাকাতে দেখে শুদ্ধ মাথার নিচে হাত দিয়ে ঘাসের উপর শুয়ে পড়ল। তারপর যৌবনবতী পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে ফিচেল হাসি এঁটে বলল, প্রায় দিনই স্কুল থেকে ফিরে দেখতাম ছোট মা তোকে কোলে নিয়ে ভাত খাওয়াচ্ছে, নয়তো অন্য কোনো কাজ করছে। না কারো কোলেও যেতি আর না দুদণ্ড কাউকে শান্তি দিতি। দিনরাত শুধু কান্না করতি। ছোট মায়ের কষ্ট দেখে আমি জোর করে যদি বা একটু কোলে নিতাম অমনি হিসু করে দিতি। শীতলের আর সহ্য হলো না, সে উঠে হাঁটা ধরল। ঘুরে ফিরে একই গল্প, ছোট থাকতে সবাই এমন করে। তখন যদি জানতো ওই কাজের জন্য বছরে 36 বার করে খোঁটা শুনতে হবে, তাহলে জীবনেও ওর কোলে যেত না। জয়েন্ট ফ্যামিলিতে থেকে ওরা বড় হয়েছে, বাসায় ছোট্ট বাচ্চা থাকলে সবাই কোলে নেবে, আদর করবে। অথচ এই লোক সুযোগ পেলেই সেই গল্প জুড়ে দিয়ে মেজাজ খারাপ করে দেয়। সে এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে। এসব শুনে কি তার লজ্জা লাগে না? তাও ওই একই কথা, একই গল্প।
শীতল চলে যাচ্ছে দেখে শুদ্ধ ধীরে সুস্থে উঠল। ঠোঁটে বাঁকা হাসি এঁটে জামা কাপড় ঝেড়ে সেও পিছু পিছু গেল। হাঁটতে হাঁটতে যেখানে শুদ্ধর বাইকটা স্ট্যান্ড করা সেখানেই এসে শীতল থামলো। একটু পরে শুদ্ধ এসে বাইকে বসে আর একটা খোঁচা মারল। কিছু কিছু মানুষ আছে অন্যের কোলে হিসু করে বড় হয়, তারপর তার কর্মের কথা মনে করালে ছোটপাট দেখায়। উপকার পেয়ে উপকারীকে যাচ্ছে তাই বলে এরা। আফসোস, দিন দিন মানুষের বিবেক পৌঁছে যাচ্ছে। আবারও খোঁচা শুনে শীতল জ্বলে উঠল। আপন শক্তিতে সেও ঝগড়ুটে গলায় বলল, আপনি করেননি? না, করিনি। আমি কারো মতো এত বেহায়া না যে যার তার কোলে চড়ে হিসু করে ফোকলা দাঁত বের করে হাসবো। কি করলে এই কলঙ্ক থেকে মুক্তি পাবো আমি, বলবেন প্লিজ? আপনার এই খোঁচা মার্কা কথা শুনতে শুনতে না আমার কানে পোকা বের হয়ে গেছে। পোকা বের হয়ে গেছে মানে? তুই কানে পোকা বালতি নাকি? বাড়ির পেছনে তো অনেক জায়গা পড়ে আছে। দেখেন শুদ্ধ ভাই, শুধু শুধু কথা পেঁচাবেন না। আপনার পায়ে পড়ি, ছোটবেলার কাহিনী থেকে আমাকে মুক্তি দেন। এ কথা শুনে শুদ্ধ বাইকে বসা অবস্থায় এক পা এগিয়ে দিয়ে বলল, আগে পা ধর। পা না ধরে পায়ে পড়ি বলে দাঁড়িয়ে থাকা এক প্রকার বেয়াদবি। একটা মানুষের কথার সাথে কাজেরও মিল থাকা জরুরি। কি আশ্চর্য, আমি তো কথার কথা বললাম। বললি যখন ধরতে কি সমস্যা? আর কলঙ্ক থেকে মুক্তির একটাই পথ, আমার বিয়ের ব্যবস্থা করা। বিয়ের 1 মাস না পেরোতেই বাপ হব। প্রতি বছর একটা করে ছানাপোনা ফুটাবো, তারপর ছানাদের হিসু করাবো তোর কোলে। আমার কোলে তুই হিসু করেছিস, আমার ছানারা তোর কোলে হিসু করবে, হিসাব বরাবর। ঠিক আছে, তাই হবে। আমার জীবনে এখন একটাই টার্গেট, আপনাকে বিয়ে করানো। এ কথা বলে শীতল গজগজ করতে করতে বাইকের পেছনে চেপে বসলো। তাকে বসতে দেখে শুদ্ধ বাইক ছুটালো অজানা পথ ধরে। রাত বাড়ছে ধরা বাঁধা নিয়মে। অজানা পথ, অচেনা গন্তব্যে ছুটছে উদ্দেশ্যবিহীনভাবে। কি মনে করে শীতল মাথা থেকে হেলমেট খুলতেই তার চুলগুলো অবাধ্য হয়ে উঠতে লাগলো। শুদ্ধ ধমকে উঠলেও পাত্তা দিল না, বরং প্রাণ ভরে শ্বাস নিল। মুক্ত বাতাসে চোখ বন্ধ করে 2 হাত দুদিকে প্রসারিত করে মিষ্টি করে হাসলো। কোন দিকে বাইক যাচ্ছে সে জানে না, যেদিকে যাচ্ছে যাক, তার ভালোই লাগছে। এই রাস্তায় লাইট থাকায় তেমন ভয় লাগছে না। এভাবে কিছু চলার পর শুদ্ধ বলল, প্রাণ নিয়ে বাড়ি ফিরতে চাইলে আগে চুল বেঁধে হেলমেট পর, নয়তো অ্যাক্সিডেন্ট করে দুজনের ভবলীলা সাঙ্গ হতে দেরি লাগবে না। শীতল শুনল না, বরং টেনে টুনে শুদ্ধের হেলমেটটাও খুলে দিল। বাতাসে উঠতে লাগলো শুদ্ধর চুল। শুদ্ধ বেয়াদব টিয়াদব বলে ধমকালেও কিছু মনে করলো না, কারণ এ তো আর নতুন কিছু না, এসব সে রোজ শোনে। তাই আরেকটু সাহস দেখিয়ে পেছন থেকে শুদ্ধর চুল টেনে দিতে দিতে বলল, একটা কথা বলি? না। বলি না প্লিজ, না বললে পেট ব্যথা করবে আমার। কিছুদিন আগে সায়ন ভাইয়ার কাছে খুব সুন্দর দেখতে একটা ছেলে এসেছিল, আহনাফ নাম। ওই ভাইয়াটার সঙ্গে আমার দেখা হয়েছিল। ভাইয়াটা শখ আপুকে পছন্দ করেছে, বিয়ে করতে চায়। আমার দুলাভাই হিসেবে খাবে খাপ। তাই আমি আপুর নাম্বার ওনাকে দিয়েছি, বলেছি প্রেম করে আপুকে পটিয়ে নিতে। এ কথা শোনা মাত্রই আচমকা বাইক থামাতেই তার পিঠের উপর হুমড়ি খেয়ে পড়ল শীতল। নাকে ব্যথা পেয়ে নাক ডলার আগেই বাজ খাই গলায় শুদ্ধ বলল, অচেনা একজন শখের নাম্বার চাইলো আর তুই দিয়ে দিলি? এই মহৎ কাজ করতে তোকে কে বলেছে? কেন, কি হয়েছে? আবার জিজ্ঞাসা করছিস কি হয়েছে? বেয়াদব কোথাকার! থাপ্পড়ে দাঁত ফেলে দিব তোমার। শুধু শুধু বকছেন কেন? নিজে বিয়ে পাগলা তার বেলা। এদিকে সায়ন ভাইয়াও প্রেম করে, বলেছে নাকি কাউকে? কে কাকে পছন্দ করে, কে কাকে ভালোবাসে, এসব দেখা ছাড়া কাজ নেই তোর। এসব করতে পেলে পুষে বড় করা হচ্ছে তোকে। ঘুরে ফিরে আমার চোখে পড়ে, এটাও কি আমার দোষ নাকি? প্রায় সবার কথাই জানি, শুধু আপনারটা বাদে। আপনার কাহিনী জানলে 16 আনা পূর্ণ হবে। শীতলের দিকে বিরক্ত চোখে তাকিয়ে শুদ্ধ বাইকটা টান দিয়ে টং চায়ের দোকানের সামনে থামলো। দোকানিকে চা দিতে বলে দোকানের সামনে থাকা ড্রাম থেকে এক মগ পানি তুলে শীতলকে বলল চোখে মুখে পানি দিতে। ঘুম ছুটাতে শীতল তাই করলো। দোকানি চা বানাচ্ছে দেখে শুদ্ধ আশেপাশে তাকিয়ে শীতলকে দাঁড়াতে বলে এগুলো জঙ্গলের দিকে। কয়েকটা ধাপ এগিয়ে হঠাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই অমনি ওর প্রশস্ত বুকের সাথে শীতল বাড়ি খেল। ব্যথা পেয়ে নাক ডলতে ডলতে খ্যাক খ্যাক করে বলল, আশ্চর্য তো, খাম্বার মতো দাঁড়িয়ে গেলেন কেন? তুই কোথায় যাচ্ছিস? আপনার সঙ্গে। আমি কোথায় যাচ্ছি? আমি কি করে বলবো?
জানিস না তো পিছু নিয়েছিস কেন? শুধু শুধু কথা বেচাবেন না তো, কোথায় যাচ্ছেন বলে গেলেই তো হয়। মূত্র বিসর্জন দিতে যাবি? গেলে আয়, গল্পে গল্পে কাজ সারি। ছি, কি সব কথাবার্তা। ছি এর কি হলো? মূত্র বিসর্জন দিতে চেয়েছি, অন্য কিছু তো করতে চাইনি। কোন মসজিদে জিলাপি বিলালে আপনার লাগাম ঠিক হবে বলবেন প্লিজ? এ কথা বলে শুদ্ধকে আর কিছু বলার সুযোগ দিল না সে। দোকানের সামনের বেঞ্চে বসলো। দোকানিকে জায়গার নাম জিজ্ঞাসা করলে উনি জবাব দিল। একটু পর শুদ্ধ ফিরে এসে দাঁড়াতেই দোকানি জানতে চাইলেন, আব্বা, এডি আমাকেও আম্মাজান লাগে? তাকে আমিও চিনি না কাকা, রাস্তায় পড়েছিল, ধুলা ঝেড়ে সঙ্গে নিলাম। থাকতে চাইলে রেখে দেব, না যেতে চাইলে অজানা গন্তব্যে ছেড়ে দেব। এ কথা শুনে শীতল ভ্রুকুটি করে তাকালে দোকানি হো হো করে হেসে ফেলল। হাসল শুদ্ধও। তারা কেন হাসল বোধগম্য হলো না শীতলের। অতঃপর তারা চা পান করে পুনরায় ভবঘুরে হয়ে বাড়ি ফিরল ভোরের দিকে। শীতল কোনো মতে হেলমেট রেখে সেভাবেই ঘুম। এক ঘুমেই দুপুর পার। একতলা বিশিষ্ট একটি বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছেন মাঝ বয়সী এক লোক। নাকের টগার উপরে মোটা কাচের চশমা, পরনে কুঁচকে যাওয়া পাজামা ফতুয়া, হাতে একটি ব্যাগ। ব্যাগে সম্ভবত কাগজপত্র রয়েছে। তিনি চশমা ঠেলে ভ্রু কুঁচকে একটু এগিয়ে এলেন। তারপর নেম প্লেটে বড় বড় অক্ষরে লেখা নামের দিকে দৃষ্টি নিবদ্ধ করে নামটা বিড়বিড় করে উচ্চারণ করলেন, অ্যাডভোকেট শতরূপা চৌধুরী। অবশেষে তিনি সঠিক গন্তব্যে এসেছে। এত দূরে জার্নি করে আসা সার্থক হলো তবে। উনি কাপা হাতে কলিং বেল চাপতেই একজন যুবক দরজা খুলে হরহর করে বলল, চটি খোলো, পথদলির জোরে আগামতা সেরে পাশের রুমে বসুন। একটু পরে ম্যাডাম এলে গলা জেরে খানিকটা কেসে নিজের সমস্যার কথা জানাবেন। আলোচনা চলাকালীন কোষ্ঠকাঠিন্য রোগের মতো কুতকুত করবেন না। চুলকি মুছড়ামুছড়ি ম্যাডাম একদমই পছন্দ করে না, তাই এইসব থেকে নিজেকে সংযত করবেন। ধন্যবাদ। অপরিচিত কারো কথা শুনে দরজা মুখ দাঁড়ানো লোকটি হতবাক হয়ে তাকিয়ে আছে। প্রথম পরিচয়ে কেউ কাউকে এভাবে বলতে পারে, তাও আবার এমন ধরনের কথা? ওনার বিস্ময় মাখা মুখ দেখে নাদিমের মধ্যে হেলদোল দেখা দিল না। সে সরাসরি কথা বলতে পছন্দ করে। অপ্রিয় কথা মুখের উপর চটাস করে বলার কারণে ওর বাবা মা ওকে খারাপ কথা বলে, কিন্তু অভ্যাস ছাড়তে পারে না। সে শতরূপা চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োজিত 5 বছর। 5 বছরে কেসের সুবিধার্থে সে অনেক মানুষের সঙ্গে মিশেছে। ভালো মানুষের যেমন দেখা পেয়েছে, তেমনি গুটি কয়েক ছ্যাঁচড়াও কপালে জুটেছে। প্রায়ই অনেক সময় দেখা যায় অনেকে চেম্বারে এসে অন্যের সাথে গল্প জুড়ে দেয়, যেন মাছের বাজার। কার বাপের কত বিঘা সম্পত্তি ছিল, বর্তমানে কত আছে, কার ভাতিজা ডক্টর, কোন মহিলা ননদের সঙ্গে স্বামীর সঙ্গে ভেগে গেছে, এসব গল্প জুড়ে বসে। এরপর ম্যাডাম একে একে ডেকে কেসের ব্যাপারে কথা বলা শুরু করলে তখন কথার মাঝে বলে বসে, মানে ম্যাডাম, বলছিলাম যে ওয়াশরুমটা কোন দিকে? সিরিয়াস কথার মধ্যে এই কথা শুনে বিরক্তির মাত্রা তর তর করে বেড়ে যায়। এমনিতেই শতরূপা চৌধুরী সময় সচেতন মানুষ। বাড়তি কথা বলা পছন্দ করেন না উনি। ওনার মতে বাড়তি কথা কাজকর্মে ঢিলেমি করে বেশি। ওয়াশরুমের চক্করে 10 মিনিটের কথাতে যদি 25 মিনিট খরচ হয় তাহলে কিভাবে হবে? এই জন্যই কেউ এলে মুখের উপর এসব বলে দেয়, সচেতন করে দেয়, যাতে হাত না বসিয়ে পার্সোনাল কাজটা সেরে নেয়। এতে সময়ও বাঁচে, আলাপও দ্রুত হয়। অকপটে বলা কথা শুনে লোকটা আমতা আমতা করছে। নাহিদ দরজা থেকে সরে শাহাদাত আঙুল দিয়ে ওয়াশরুম দেখিয়ে বলল, ওই যে ওইদিকে ওয়াশরুম। মধ্যবয়সী লোকটা সেদিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে মিনমিন করে বললেন, শতরূপা ম্যাডাম কখন আসবে? সময় মতো চলে আসবে, আপনি কাজ সেরে বসুন। ঠিক আছে। অতঃপর তিনি ভেতরে প্রবেশ করে চেয়ার টেনে বসলেন। নাদিমও তার টেবিলে কাজ করতে বসলো। সামনে অনেক ফাইল রাখা। এই কেসগুলোর সারমর্ম শতরূপা চৌধুরীকে জানাতে হবে, তথ্য কালেক্ট করতে হবে, এর আবার আলাদা ফাইল তৈরি করতে হবে। গতকাল রাত থেকে যে ফাইল ধরেছে সবকটাই পরকীয়া কেস। পরকীয়ার প্যাচে পড়ে ডিভোর্স তো যেন দুধ ভাত। নাহিদ
টাইপ করতে করতে মধ্যবয়সী লোকটার দিকে একবার তাকালো। দেখে মনে হচ্ছে ভদ্র গোছের ভদ্র মানুষ। বাকিদের মতন ফিসফাস না করে চুপটি করে মেঝের দিকে তাকিয়ে আছে, গভীর ভাবনায় বিভোর। নাহিদ কি মনে করে হাতের কাজ থামিয়ে উনাকে ডাকলো। ডাকটা শুনে উনি ভদ্রতা বজায় রেখে নাহিদের সামনে চেয়ারে বসলো। নাহিদ হাঁক ছেড়ে কদর নামে একটি ছেলেকে ডেকে 2 কাপ চা দিতে বলে উনাকে বলল,